গল্পটি লিখেছেন সুমনা চট্টোপাধ্যায়। রবিবার শ্যাম্পু করার আগে কোনো রিস্ক নিল না মেঘমালা। মেহেন্দির সাথে মেঘমালা আজ ডিমের পরিবর্তে কন্ডিশনার হিসেবে দই মেশালো। কে জানে শ্যাম্পু করার পর যদি ডিম তার গন্ধের রেশ সামান্যতম হলেও অক্ষুণ্ণ রাখে। স্নান সারার পর ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মুখে, হাতে, গলায়, ঘাড়ে গোলাপ জল দেবার পর সেই হাতটা চুলেও বুলিয়ে নিল মেঘমালা। হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা হালকা করে শুকিয়ে নিল। তারপর সেরাম লাগালো চুলের লেন্থে। চুলের জট ছাড়ানোর পর কটা চুল আজ ঝরেছে গুনল না মেঘমালা। ভুলে গেছে। প্রেমে পড়লে মানুষ এরকম কত কি ভুলে যায়। আসলে প্রেম মানুষকে এত উচ্চতায় নিয়ে যায়, এত তুচ্ছ বিষয় নিয়ে ভাবতে ভুলে যায় মানুষ। দ্রুত হাতে ঝরা চুলগুলোকে আঙুলে পাকাতেই ছুটে এলো রমা মাসি। এই দেখো দেখো, কি করছো বলো তো? ছিঁড়ে যাওয়া চুলগুলো কষে পাকিয়ে গিট দিতে যাচ্ছিল মেঘমালা। এখনো অনেক কাজ বাকি তার। ঠোঁটে লিপ জেল লাগাবে, মুখে ভিটামিন সি, চোখে কাজল। তার মধ্যে তার ঘরে রমা মাসির অতর্কিত অনুপ্রবেশ মেঘমালার কর্ম পরিকল্পনার বিন্যাসে ব্যাঘাত ঘটাতে বিরক্তিতে তার কপাল কুঁচকে উঠল। এভাবেই ফাইন লাইন্স আসে ভাবতেই তাড়াতাড়ি স্বাভাবিক হলো মেঘমালা। মেঘমালা গলা নরম করে কি হয়েছে জিজ্ঞাসা করার আগেই রমা মাসি মেঘমালার হাতের কাছে ঝুঁকে ঝরা চুলগুলো তার হাত থেকে ছিনিয়ে নিল। কতবার বলেছি তোমাকে এত জোরে পাকাবে না, চুল নিতে এসে পীতাম্বর গজগজ করে। মেঘমালার মা রান্নাঘর থেকে চিৎকার করলেন, কিরে রমা, তুই মাংসের মশলাটা করলি না এখনো? অন্তত ঘন্টাখানেক তো মাংসটা আমায় ম্যারিনেট করে রাখতে হবে। বাবা বলছিলেন তার পুরনো এক সহকর্মীর ছেলে আজ আসবেন, একটু লুচি আর কষা মাংস দিতে হবে তাকে। রমা, যাই বৌদি। চুলটা ছো মেরে নিয়ে প্লাস্টিকে ভরে কিচেনে ছুটল রমা। মাংসতে তেল, হলুদ আর দই দিয়ে ম্যারিনেট করে কাজ এগিয়ে রেখেছি বৌদি। এবার মিক্সিতে আদা রসুন বেটে মাখিয়ে দেবক্ষণ, তুমি একদম টেনশন নিও না। আজ সকালে পাড়ার মন্টুদাকে দিয়ে ট্রাম ডিপো মার্কেট থেকে রজনীগন্ধার স্টিক আনিয়েছে মেঘমালা। সাজগোজ কমপ্লিট করার পর ফুলদানিতে ফুলগুলো সাজিয়ে দিল মেঘমালা। তারপর দোতলার ব্যালকনিতে এসে দাঁড়াতেই ঋত্বিকাকে দেখতে পেল। ঋত্বিকা ফোন নিয়ে ছাদে ছুটোছুটি করছে। দেখতে পায়নি মেঘমালাকে। হঠাৎ মায়ের কঠিন স্বরে চমকে উঠল মেঘমালা। ঘর সাজিয়ে আর নিজে সাজগোজ করে ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তা দেখলে হবে মেঘমালা? উনি নিশ্চয়ই তোমাকে দেখতে আসছেন না, তোমার দাদুকে প্রণাম করতে আসছেন। আর সেই সুযোগে যদি তোমার পড়ার বিষয়গুলো বুঝে নিতে পারো সেটাই তোমার বিবেচ্য বিষয়। আর সেটা সাকসেসফুলি করতে গেলে তোমাকে এখন বই নিয়ে বসতে হবে। নিকুচি করছে বইয়ের, খালি পড়া আর পড়া। মনে মনে বলল মেঘমালা, মুখে কিছু বলল না। মাথা নিচু করে পড়ার ঘরের দিকে চলে গেল। যাওয়ার আগে চোখাচোখি হলো মায়ের সাথে। মায়ের চোখে একটা অনুসন্ধিৎসু দৃষ্টি। মায়ের চোখে কি ম্যাগনিফাইং গ্লাস লাগানো আছে? মা কি মেঘমালার চোখের দিকে তাকিয়ে তার মনের ভেতরের সব কূটবুদ্ধি টের পেয়ে যায়? বই খুলে বসে আছে মেঘমালা, কিন্তু তার প্রাণ, মন, বিশেষত কান সজাগ হয়ে আছে দরজার বাইরে। গাড়ির আওয়াজ অথবা দরজার বাইরে বেলের শব্দ শোনার উদগ্র বাসনা কিছুতেই প্রশমন করতে পারছে না মেঘমালা। গাড়ির আওয়াজ পাবার আগে তার মোবাইলের রিংটোন শুনল মেঘমালা। ঋত্বিকা কল করছে। মেঘমালা কল রিসিভ করলো। হ্যালো, কি বলছিস? তুই খুব রিজার্ভ তো। দরজায় বেলের শব্দ পেল মেঘমালা। কি বলতে চাস একটু ক্লিয়ার করে বলবি? জানিসই তো এত ঘোরপ্যাচ আমার মাথায় ঢোকে না। স্যারের গাড়িটা তোদের বাড়ির দিকে যেতে দেখলাম। স্যার আজ আসবেন বলিসনি তো? ভয় নেই, আমি যাচ্ছি না তোদের বাড়িতে। কাবাম্মে হাঁটি হবার কোনো ইচ্ছা আমার নেই। পড়া বোঝার নাম করে প্রেম পর্ব শুরু করে দে। এনজয়। খিলখিল করে হাসছে ঋত্বিকা। হাসতে হাসতেই ফোন কেটে দিল ঋত্বিকা, মেঘমালার জবাবের তোয়াক্কা না করেই। ঋত্বিকার ওই হাসির আওয়াজটা গা জ্বলিয়ে দিচ্ছে মেঘমালার। কান মাথা গরম হয়ে উঠেছে, কিন্তু মাথা গরম করলে নিজেরই ক্ষতি। মেঘমালা জানে রাগলে স্ট্রেস বাড়ে, আর সেটা তার নিজের স্কিন আর চুলেরই ক্ষতি করবে সবচেয়ে বেশি। ঠাকুমা বলেছে মেঘমালাকে, সব সময় নিজের মনকে আনন্দে রাখবে দিদি, নইলে তোমার রূপচর্চার সবটাই মাটি। আহা, তোমার মা বাবা দুজনেই চলে গেলেন বাবা। ঠাকুমার গলা শুনতে পেল মেঘমালা।
হ্যাঁ, এখন বাড়িতে শুধু আমি আর ঠাকুমা। মল্লার বলল। কোথায় উঠেছো এখানে? মেঘমালার দাদু প্রশ্ন করলেন। নিউ আলিপুরে একটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিনেছি জেঠু, সুরুচি সংঘের কাছে। জলপাইগুড়ির বাড়িটা বিক্রি করে ওখানকার পাড় চুকিয়ে দিয়ে এসেছি। বাবা, খুব ভালো। কলকাতাতেই সেটেল করছো তাহলে? অরিন্দম বাবু বললেন। কফি আর বিস্কিট নিয়ে ঢুকলেন মেঘমালার মা। নমস্কার ভাই, আমি আপনার ছাত্রীর মা। হ্যাঁ বৌদি, আমি বুঝেছি, মল্লার বলল। মেঘমালাকে দেখছি না। আমার প্রোফাইলে হোম টাউন জলপাইগুড়ি দেখে সেই কিন্তু জেঠুর কথা আমায় বলল। বই নিয়ে পড়তে বসেছে, যেখানে যেখানে প্রবলেম আছে আপনার কাছে বুঝে নেবে তো। পরীক্ষার আগের দিন পড়তে বসে, আর আজ স্যারের আসার খবর শুনে পড়তে বসেছে। মরণকালে হরিনাম। ট্রে থেকে কফির কাপ সেন্টার টেবিলে নামিয়ে রেখে মল্লিকা বলল। মুখে এক টুকরো হাসি মেখে মল্লার বলল, এরকম করে বলবেন না বৌদি। আজকালকার ছেলেমেয়েরা আবার ভীষণ সফট মাইন্ডেড হয়, সামান্য কথাতেই দিগ্ভ্রান্ত হয়ে পড়ে, মনের জোর হারিয়ে ফেলে। সব সময় উৎসাহ দেবার চেষ্টা করবেন, একটু প্রশংসা শুনতে চায় ওরা। মেঘমালা যথেষ্ট সিনসিয়ার। সোজা মল্লারের চোখের দিকে তাকালো মল্লিকা। আপনি মা আর বাবার সাথে কথা বলুন, আমি একটু রান্নার দিকটা দেখি। কিচেনে ঢোকার আগে মেয়ের পড়ার ঘরের সামনে এসে উকি দিল মল্লিকা। সিনসিয়ার না ছাই, সবটাই ভণ্ডামি, ভাবল মল্লিকা। এই মেয়েকে তিনি পেটে ধরেছেন, এর মনের মধ্যে কখন কি খেলা চলছে সেটা বুঝতে তার 1 মিনিটও লাগে না। যেই দেখেছে ইয়াং হ্যান্ডসাম স্যার, অমনি ঝুলে পড়তে চাইছে। তারপর কিছুদিন পর যেই ঘোর কাটবে, বাচ্চা কাচ্চা সংসার সামলাতে সামলাতে জীবনটা একঘেয়ে হয়ে যাবে, তখন কেরিয়ার তৈরি করা হলো না বলে কপাল চাপড়াতে বসবে। যত সব স্বার্থপরের দল। আর স্যার লোকটিকে তো বেশ ঘোরেল বলে মনে হলো। প্রথম দেখাতে কত কি জ্ঞান দিয়ে দিল তাকে। বাপরে বাপ, মেয়েকে এতটা বড় করলো কে শুনি? উৎসাহ দেবেন, প্রশংসা করবেন। এ কি রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর না মনোবিদ? প্রশংসা করে মেয়েকে পটাতে চাইছে নাকি? মতলবটা কি? কবে কোন যুগে বাবা ওদের ফ্যামিলিকে সাহায্য করেছিলেন, পড়াশোনার ব্যাপারে ওনাকে গাইড করেছিলেন, সেই কথা মনে করে এতদিন পর বাবাকে প্রণাম করতে এসেছে। অতীত নিয়ে কোন মূর্খ বসে থাকে? লোকটার প্রেজেন্ট ইন্টারেস্ট কি? মালার প্রশংসা করা। আর মালা, সে কি কম যায় নাকি? এক হাতে কি তালি বাজে? মেয়েটা ভীষণ কল্পনাপ্রবণ। একটা নিখুঁত সুন্দর সংসারের স্বপ্ন দেখে মেয়েটা। কিন্তু বাস্তবে আমরা কি পাই? বাস্তবে যে আমরা সবাই ভীষণ ভীষণ ইমপারফেক্ট। ঘরে ঢুকে মেয়ের কানে আঙুল ছোয়ালো মল্লিকা। সব শুনেছ নিশ্চয়ই। তোমার স্যার এসেছেন। সামনে বই খোলা থাকলেও কানটা তো ওইদিকেই আছে। মেঘমালা গম্ভীরভাবে বলল, তুমি তো সবচেয়ে বেশি আমাকে অবিশ্বাস করো মা। আমার চোখে চোখ রেখে তুই একটা কথা অস্বীকার করতে পারবি মালা? ভদ্রলোককে নিয়ে মনে মনে কোনো স্বপ্ন দেখছিস না তুই? ওরে, ওই বয়সটা যে একদিন আমারও ছিল রে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে চোরাবালির ওপর দাঁড়িয়ে সংসার করতে পারবি? রুল অফ ল বোঝাচ্ছেন মল্লার। কিছুতেই মাথায় ঢুকছে না মেঘমালার। মেঘমালা ভাবছে, রুল অফ লাভটা যদি বুঝিয়ে দিতেন স্যার। মা তখন তাকে কি বলতে চাইল? প্রেম একটা আবেগ, আবেগটা চোরাবালির মতো। প্রেমের পরিণতি হিসেবে বিয়ে আর সংসারই তো করতে চায় মেঘমালা। বিয়ে তো একদিন নিশ্চয়ই দেবে মা, সংসার তো অবশ্যই করবে মেঘমালা। আর ইমোশন তো থাকবেই সেখানে। মায়েরও কি নেই? তাহলে মা যে বাবাকে বলে, মেঘমালা নিজের কানে শুনেছে, মা বলেছে। এই ইমোশনালি একদম ব্ল্যাকমেল করবে না আমাকে? সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে মেঘমালার। মল্লারেরও কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে সব। ল্যাভেন্ডার অয়েলের সুবাস সারা ঘরময় ছড়িয়ে আছে। এটাই রুম ফ্রেশনার হিসেবে বরাবর ব্যবহার করেন জেঠিমা। জলপাইগুড়ি থাকার সময় সুবোধ জেঠুর ঘরে গেলে মল্লার এই ঘ্রাণ আগেও পেয়েছে। এই গন্ধ তো তার পরিচিত, পুরাতন। তাহলে নতুনত্ব কোথায়? কোন গন্ধটা ঢেউ তুলছে তার হৃদয়ে? মেঘমালার প্রসাধনীর গন্ধ? মেঘমালার খোলা চুলের ঢেউ থেকে ছড়িয়ে পড়া সুবাস যেন ভেঙে দিতে চাইছে মল্লারের যাবতীয় সংযমের বাঁধ। মল্লার বেরিয়ে যাবার পর ডাইনিং টেবিলে জড়ো হয়েছে সরকার পরিবার। সুবোধবাবু বললেন, খুব ভালো লাগলো গো অর্পিতা। মল্লার মানুষের মতো মানুষ হয়েছে। মধুময়ের সব পরিশ্রম সার্থক হয়েছে। অর্পিতা দেবী বললেন, ঠিক বলেছ গো। সংসারের জন্য, ছেলের জন্য দিন রাত এক করে পরিশ্রম তো সব বাবা মাই করেন। ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়িয়েছে দেখলে চোখ জুড়িয়ে যায় গো।
সুবোধবাবু পেঁপে সেদ্ধ খেলেন সোনা মুখ করে। এটুকু কোনো রকমে গলাধকরণ করতে পারলে 1 হাতা মাংসের ঝোল কপালে জুটবে। পেঁপে সেদ্ধ চিবোতে চিবোতে সুবোধবাবু বললেন, একটা জিনিস খুব চোখে লাগলো আমার। খটকা লাগলো বলতে পারো। অর্পিতা দেবী ডান ভ্রু একটু তুলে বললেন, তোমার তো সব কিছুতেই খটকা লাগে। যে কোনো ভালো জিনিসের থেকেও একটা খুঁত বের করা হলো তোমার অভ্যাস। অধ্যাপকটির বিষয়ে শ্বশুরের খটকা লেগেছে শুনে মল্লিকার মস্তিষ্কের ভেতর যেন খুশির হরমোন নিঃসৃত হচ্ছিল। তিনি যখন থেকে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছেন তখন থেকেই ছোটখাটো দাম্পত্য মনোমালিন্যের পর অরিন্দম তার হাতে যখন চকলেট ধরিয়ে দিতেন তখন রাগটাগ নিমেষে উধাও হয়ে এরকমই একটা খুশির আবহ মল্লিকার মস্তিষ্কে উদ্দীপনা সঞ্চার করত। এখন যেন তার চেয়েও বেশি ভালো লাগছে মল্লিকার। খুশি চেপে মল্লিকা বলল, আহ মামনি, বাবাকে বলতে দেবে তো, বলুন না বাবা। সুবোধবাবু স্ত্রীর দিকে তাকালেন। তোমার মনে আছে অর্পিতা, মধুময়ের মাথায় টাক ছিল? মাথায় টাক পড়াটা হলো ওদের জেনেটিক রোগ। মধুময়ী কথাটা একদিন বলেছিল আমাকে। দাদুর কথা শুনে চিৎকার করে উঠতে ইচ্ছে করছিল মেঘমালার। বলতে ইচ্ছে করছিল, তুমি জানো না দাদু, ওই কুৎসিত শব্দটা শুনলে আমার ভয় করে, অসহ্য লাগে। চুল হলো আমার প্রথম প্যাশন, আমার জীবন, আমার ভালোবাসা। মাত্র 3 বছর বয়সে রাস্তায় একটা লোকের মাথায় টাক দেখে একবার তাকে ঢিল ছুঁড়ে মারতে ইচ্ছে হয়েছিল আমার। কিছু মনে নেই তোমার দাদু? আমি কালো, বেটে, হুমদো, হনুমান সব সহ্য করতে পারি, কিন্তু টাক সো হরেবল। তুমি বুঝতে পারছো না দাদু, মল্লার দাকে আমার দারুণ পছন্দ হয়ে গেছে, আর আমার যেটা পছন্দ হয় সেটা আমার চাই চাই। তুমি আর ঠাকুমা দুজনে মিলে তো এভাবেই প্যাম্পার করেছো আমাকে, কিন্তু দাদু যতই প্রশ্রয় দিক তার পাহাড় প্রমাণ ব্যক্তিত্বের সামনে তার নিজেকে ছোট্ট একটা ইঁদুরের চেয়েও অসহায় মনে হয়। তাই সে কিছুই বলতে পারল না। দাঁতে দাঁত চেপে হাত দিয়ে ভাত নাড়ছিল মেঘমালা। একটু আলু মুখে দিয়ে ইচ্ছে করে মেঘমালা দাঁত দিয়ে জিভে কামড় বসালো। আউচ! যন্ত্রণা সূচক এই শব্দটা বেরিয়ে এলো মেঘমালার মুখ দিয়ে। কি হলো দিদি, হা করো, কই দেখি। মল্লিকা শিগগির একটু দুধের সর নিয়ে এসো। নাতনিকে নিয়ে মহা ব্যস্ত হয়ে পড়লেন অর্পিতা দেবী। একেবারে রক্ত বেরিয়ে গেছে গো। স্বামীর ওপর অত্যন্ত রুষ্ট হলেন অর্পিতা। কি যে করো না তুমি, দুটো ভালো কথা কি মুখ দিয়ে বেরোয় না তোমার? আশ্চর্য! তুমি জানো আমার মালা দিদি ওই শব্দটা সহ্য করতে পারে না, তা সত্ত্বেও ঠিক ওসব আজে বাজে কথা না বললে ওনার যেন ভাত হজম হবে না। ভেবে দেখো অরিন, এই লোকের সঙ্গে সারা জীবন ঘর করলাম আমি। সুবোধবাবু কৃত্রিম মুখভঙ্গি করে হাসলেন। বাকিটা শেষ করলে না? অন্য কোনো মেয়ে হলে এক মুহূর্ত সহ্য করতে পারতো না। হাতের চুড়ির ঝঞ্ঝার তুলে অর্পিতা বললেন, থামো তো, সবেতেই তোমার বাড়াবাড়ি। মল্লার মেঘমালার থেকে প্রায় 13 বছরের বড়। বয়সের এতখানি ব্যবধান থাকলে একজন ছেলে তার স্ত্রী বা প্রেমিকার ওপর সহজেই আপার হ্যান্ড নিতে পারে। সে তখন মেয়েটিকে ডিকটেট করে। প্রেম অনেক উচ্চতর ভাবনা, এভারেস্টের মতো উচ্চ। সে উচ্চতায় বেশি দিন থাকতে পারে না মানুষ, থাকা অসম্ভব। সমতলে তাকে নামতে হবেই। প্রাণ ভরে শ্বাস নেবার জন্য বন্ধুত্বের সমতল ভূমি জীবনের সর্বোৎকৃষ্ট অবলম্বন। বয়সে এবং সম্মানে অনেক বড় এই লোকটি পারবে তার মালার বন্ধু হতে। লোকটার হাত থেকে মেয়েকে মুক্ত করার যেন একটা ক্ষীণ আশার আলো দেখতে পেল মল্লিকা। আপনি যে শেষ মল্লারবাবুকে দেখেছিলেন বাবা, তখন তার মাথায় কিরকম চুল ছিল? অন্যমনস্কভাবে সুবোধবাবুর পাতে 2 পিস মাংস দিয়ে মল্লিকা বলল। সুবোধবাবুর মুখ খুশিতে চকচক করে উঠল, কারণ মল্লিকা তাকে 1 পিসের বেশি মাংস বহুদিন দেওয়া বন্ধ করেছে। না না মল্লিকা, টাক তো দেখিনি। টাক মাথায় কি আর চুল গজায়? কোনোদিন শুনেছ? তবে এত ঘন চুল ছিল না। আরে বাবা, হ্যাপিনেস, বুঝেছ মল্লিকা? আনন্দে থাকলে সব হয়, মাথার চুলেও ঘনত্ব আসে। বলে ঠাকুমার নাতনির রক্তবর্ণ চোখ মুখের দিকে আর চোখে তাকিয়ে হাসি মুখে ঘাড় হেলালেন সুবোধবাবু। ভাবখানা এমন যেন এবারকার মতো এই অধমকে তোমরা ক্ষমা করে দাও। রবিবার দিন, এই একটা দিন লতাকে ছুটি দেয় মল্লার ভাবে, এরাও তো মানুষ, এদের জীবনেও তো কিছু শখ আহ্লাদ থাকতে পারে। পৃথিবীর যে কোনো পেশায় একটা ছুটির দিন থাকে, তাহলে কর্মসহায়িকার পেশাটি যারা বেছে নিয়েছে তারা কি এমন দোষ করেছে যে তারা সপ্তাহে একটি দিন বিশ্রাম পাবে না? চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে মল্লার দেখল ঠাকুমা সোফায় বসে ঘুমাচ্ছে। টিভি চলছে যথারীতি। মুখ হা করে শ্বাস ফেলছে ঠাকুমা। ঘাড়টা একপাশে কাত হয়ে গেছে। মল্লা ঠাকুমার গায়ে হাত দিতেই তিনি চোখ মেলে তাকালেন।
এসেছিস বাবু? কটা বাজে রে? প্রায় 1:30। তুমি খেয়ে নিয়েছো তো? না, ঘুমিয়ে গেছিলাম। এত দেরি করলি কেন রে? ওই মেঘমালাকে পড়াতে গিয়ে দেরি হয়ে গেল। কিন্তু তুমি খাওনি কেন? এত বেলায় খেলে হজম হবে তোমার? এত করে বলে গেলাম, সেই বসে রইলে আমার জন্য। চলো চলো, আমি এক্ষুনি আসছি। দুপুরবেলা ঘুমান না সুবোধবাবু। চোখ বন্ধ করে বিশ্রাম নেন খানিক। নিঃশব্দ এবং শান্তির সবাসন। কিন্তু আজ অস্থির হয়ে উসখুস করতে লাগলেন। অর্পিতা দেবী বিষয়টা আজ করে বললেন, তখন ওসব বলে এখন আফসোস হচ্ছে তো? তা একটু হচ্ছে, কিন্তু আমার একটা কথা ভেবে খুব ভয় করছে জানো। কি কথা? মালা মনে হয় তার শিক্ষকের প্রতি একটু দুর্বল হয়ে পড়েছে। ওটার জন্য ভয় কিসের? আমি নিজে মল্লারের সঙ্গে কথা বলে ওদের বিয়ের ব্যবস্থা করব। মল্লিকা মত দেবে না। মল্লার মালার চেয়ে প্রায় 13 বছরের বড়। আমি তোমার চেয়ে 14 বছরের বড়। যুগটা বদলে গেছে প্রফেসর। সবার আড়ালে অর্পিতা তার স্বামীকে ওই নামেই ডাকেন। মুচকি হাসলেন সুবোধ সরকার। যুগে যুগে প্রেমের সংখ্যা বদলায় না। খুব রস দেখছি। তা প্রেমের সংখ্যাটা কি শুনি? যতক্ষণ পাবে না মনে হবে জীবনটাই ব্যর্থ। আর পাবার পর কি মনে হবে? না পেলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। এতক্ষণ চিত হয়ে শুয়ে দুজনে কথা বলছিলেন। এবার হেসে উঠে দুজন দুজনের দিকে মুখ ফেরালেন, পরস্পরের হাত ধরলেন, মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকলেন। অর্পিতা অস্ফুটে বললেন, আর ভালোবাসা, মায়া, কলহ, মনোমালিন্য। সুবোধবাবু আঙুল দিয়ে মুখ বন্ধ করলেন অর্পিতার। তোমায় নতুন করে পাবো বলে। শেষের কথাগুলো শোনেনি মেঘমালা। দাদু আর ঠাম্মি হেসে উঠতেই ঠিক যেভাবে এসেছিল সেভাবেই পা টিপে টিপে চলে গেছে মেঘমালা। কি শুনল সে দরজার বাইরে দাঁড়িয়ে? দাদু নিজে কথা বলে বিয়ে দেবেন তাদের। মেঘমালার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। মাইক্রো ওভেনে গরম করে আজ ঠাকুমাকে ভাত, ডাল, ঝিঙে পোস্ত নিজের হাতে বেড়ে দিল মল্লার। মাকেও মাঝে মাঝে ভাত বেড়ে খেতে দিত মল্লার। কারণ মল্লারের মনে হয়, কেন মেয়েরা চিরকাল ভাত বেড়ে খেতে দেবে একজন পুরুষ মানুষকে? মেয়েরাও কি তাদের প্রিয় মানুষগুলোর থেকে কখনো সখনো একটু যত্ন প্রত্যাশা করতে পারে না? ঠাকুমাকে ভাত দিয়ে নিজের জন্য অল্প ভাত নিল মল্লার। ডাল দিয়ে ভাত মাখতেই দেখল নীলা ফোন করছে। মল্লার বাঁ হাত ফোনের স্ক্রিনে স্পর্শ করল। কি ব্যাপার দাদা ভাই? কতক্ষণ পড়ালে নাকি নিজেই পড়ছিলে? মল্লার বলল, তার মানে কি ব্যাপার বলতো? নিশা পাশ থেকে বলল, ব্যাপার খুব গুরুতর। আজ আমরা টিফিন কৌটো ফেরত দিতে গিয়েছিলাম। সব শুনেছি ঠাকুমার কাছে। তা গুড নিউজটা কবে পাচ্ছি? তোমার জন্য যে আমাদেরটা আটকে যাচ্ছে সেটা বল। নিজেরা কোথাও ফেসে গেছিস বলে আমাকেও ফাঁসাতে চাইছিস। রেগে যাচ্ছ কেন? কোনো হেল্প লাগলে বলো। বৌদিকে বাড়িতে ডাকো একদিন। আমরা পুরো ব্যাপারটা একদম খাপে খাপ সালটে দেব। মল্লার বিষম খেলো। নিশা বলল, মনে হয় বৌদি নাম করছে, নাকি কল করছে। আমরা কাটছি দাদা ভাই। খেয়ে উঠে সঞ্চয়িতা নিয়ে বসলো মল্লার। সত্যি মনটা যেন বড় অশান্ত হয়ে আছে আজ। সূচিপত্র দেখছে মল্লার। একটা হোয়াটসঅ্যাপ ঢুকলো। মেঘমালা করেছে, আবার কবে আসছো মল্লারদা? সামনে রবিবার। অদ্ভুত একটা আনন্দ হচ্ছে মল্লারের। এত আনন্দ তার কোনো দিন হয়নি, কোনো কিছুতে না। মেঘমালা কি মিস করছে তাকে? কতটা শূন্যতা জেগেছে তার মনে। তার মনের সমস্ত অনুভূতি কি কেবল মল্লারকে ঘিরে ডালপালা মেলতে চাইছে? মল্লার টাইপ করল, কি লাভ মেঘ, তুমি অনেক ছোট। মেঘমালা লিখল, ছোট? আমি তো আপনাকে পড়াতে আসতে বললাম। আপনি কি অন্য কিছু ভেবে বসলেন নাকি? মল্লার ক্ষিপ্র হাতে টাইপ করল, পারবো না। মেঘমালা স্যাড ইমোজি দিল। কেন? মল্লা টাইপ করল, যে মেয়ে একবার তুমি বলে আবার আপনিতে ফিরে যায় তাকে আমার বিশ্বাস করতে একটু প্রবলেম আছে। মেঘমালা লিখল, কোনো প্রবলেম নেই মল্লারদা। দাদুর তোমাকে বেশ পছন্দ। নিশ্চিন্তে এসো। ফোন করতে পারি? সবাই এখন ঘুমাচ্ছে। মল্লার লিখল, শিওর, এনি টাইম ইউ ক্যান কল মি। মেঘমালা ফোন করতে মল্লার বলল, বলো মেঘ। মেঘমালার ইচ্ছে করছিল একটা কিস পাঠিয়ে দেয়। মেঘ, এই নামে কেউ কখনো ডাকেনি তাকে। মেঘমালা বলল, আমাকে সবাই মালা বলে ডাকে। মল্লার বলল, আমি তোমাকে মেঘ বলে ডাকবো। এমন কালো মেঘের মতো যার চুল, তার জন্য ওই নামটাই পারফেক্ট। তোমার আপত্তি নেই তো? সম্মতি দিলাম। তবে যখন শুধু আমরা দুজন থাকবো তখন ওই নামে ডাকবে। এখন ছাড়ছি, মা যখন তখন এসে পড়তে পারে। মল্লার বলল, আচ্ছা ঠিক আছে। ফোন রেখে মল্লার মনে মনে বলল, তোমার যখন খুশি দূরভাষে কথা বলো মেঘ।
যখন খুশি ডাক দিও, তোমার বাড়ি আমি যাব। তোমাকে সবার সামনে মেঘমালা বলেই ডাকবো, নিশ্চিন্তে থাকো তুমি। মেঘ বলে ডাকবো তোমায় যখন কেউ থাকবে না, সবার আড়ালে, হাতে নয়, সবার অলক্ষ্যে তোমার মস্ত খোপায় যদি গোলাপ গুজে দিতে চাই, অনুমতি দেবে তো মেঘ? বুকের মধ্যে চাপ চাপ কষ্ট, সেই সঙ্গে গলার কাছে অবরুদ্ধ একটা আকুল বাক্য, সব মিলিয়ে মল্লার মিত্রর মনে হলো তার প্রাণটা যেন গলার কাছে এসে ছটফট করছে। সেই সময় ঠাকুমার একটা আহ্বান তার সমস্ত ব্যথার উপশমের জন্য একটা ওষুধের মতো নাকি অমৃতের মতো কাজ করল। ঘুম ভাঙার পর কম্বল সরিয়ে দরজা খুলল মল্লার। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন তার ঠাকুমা। কি যেন একটা বলছিলি তুই? স্বপ্ন দেখেছিস? কি স্বপ্ন? সময়ে বিয়ে না করলে এরকমই হয়। এই শীতেও ঘেমে গেছে মল্লার। বলল, এত রাতে তুমি এখানে? ও মা, জানিস না তুই? রাত্রে 2-3 বার উঠতেই হয় আমাকে। তোর গোঙানির শব্দ পেয়ে তোকে দেখতে এলাম। আচ্ছা চলো, তোমাকে দিয়ে আসি তোমার ঘরে। বাথরুমে গিয়ে চোখে মুখে ঘাড়ে আর হাঁটুর পেছন দিকের ভাঁজে জল দিল মল্লার। তারপর ঢকঢক করে 1 গ্লাস জল খেলো। ঘড়িতে দেখল রাত প্রায় 2টো। কম্বলটা টেনে শুয়ে মনে করার চেষ্টা করল মল্লার স্বপ্ন দেখছিল সে, এবং সেটা অবশ্যই সুখ স্বপ্ন। সিঁদুর পরে নববধূর সাজে তার এই 2BHK ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়িয়েছে মেঘ, ঠিক তার পাশে। 1 ঘন্টা আগেই যে সে তার পরিবারের সাথে বিচ্ছেদের বেদনায় কাতর হয়ে উঠেছিল, সেটা অবশ্য তখন তাকে দেখে বোঝে কার সাধ্য। খুশি উপচে পড়ছে তার চোখ মুখ থেকে। মাসি আর ঠাকুমা তাকে বরণ করলেন, আশীর্বাদ করলেন। স্ত্রী আচার শেষ হবার পর নীলা আর নিশা তার কাপড় ছাড়বার ব্যবস্থা করছে। লতা তার কাপড় চোপড় গুছিয়ে রাখছে। লতা তার ছোট্ট মেয়েকে নিয়ে এসেছে। লতার মেয়ে মিষ্টি বলছে, কি সুন্দর দেখতে তোমাকে মামি, এত বড় চুল তোমার। মিষ্টি বায়না করছে, আমি আর চুল কাটবো না মা। মিষ্টিকে কোলে নিল মেঘ, ঠিক মায়ের মতো কোমল দেখাচ্ছে তাকে। মেঘ বলছে, তুমি কোন মিষ্টিটা খাবে আমাকে বলো মিষ্টি, কটা মিষ্টি খাবে? মিষ্টি বলছে, 2টো দাও, আমার একটা, মায়ের একটা। আমি স্কুলে যে টিফিন বক্সটা নিয়ে যাই, ওটা এখানে নিয়ে এসেছি মামি, মা জানে না। আমার ওই স্কুল ব্যাগের মধ্যে আছে। কটা মিষ্টি তুমি আমাকে দেবে মামি? মেঘ হেসে মিষ্টির গালে চুমু দিয়ে বলল, তোমার যতগুলো খুশি নিয়ে যেও। লতা চোখ পাকিয়ে বলছে, এই মামিকে বিরক্ত করবি না, খুব নোলা হয়েছে মেয়েটার। নীলা বলছে, আজ বিকেলে আমি তোমার চুল বেঁধে দেব বৌদি। নিশা ধমকে উঠল, সবেতে তোর ওস্তাদি, চুল বাঁধার তুই জানিস কি? ওই তো ঘাড় অবধি ছেটে রেখেছিস, টেনে টুনে ছিঁড়ে দিবি তুই বৌদির চুল। আমার বড় চুল আমি তোমায় সাজিয়ে দেব বৌদি, তুমি একদম চিন্তা করো না। মাসি বলছেন, আজ তোমাদের কাল রাত্রি, বলে দিলাম কেউ কারো মুখ দেখবে না, তাহলেই অলক্ষণ। মেসো মশাই বললেন, যতই নিয়ম পালন করো, প্রেম করে বিয়ে করলে 7 দিন পর ঝগড়া শুরু হবে, আর অ্যারেঞ্জড ম্যারেজ হলে আর একটু বেশি টাইম লাগবে। তা মল্লার, তোদের প্রেম তো জমে ক্ষীর হয়ে গিয়েছিল শুনেছি। বিয়ের আগে প্রেম জমে ক্ষীর হলে 7 দিন পর মারপিট শুরু হয়ে যেতে পারে, কি বলিস? মাসি বললেন, বৌমার সামনে শ্বশুরের কথাবার্তা শোনো। 2 দিন পর উনি মেয়েদের বিয়ে দেবেন, এখনো কার সামনে কতটুকু মুখ খুলতে হয় সেটুকু জানেন না। কি যে কপালে আমার লেখা আছে কে জানে। মেশো বললেন, আরে আমরা হলাম স্মার্টফোনের যুগের মডার্ন শ্বশুর মশাই। এই যুগের মূল মন্ত্র হলো ভারিক্কি ভাব আর বয়সের জড়তা কাটিয়ে ওঠো, সবাই সবার বন্ধু হয়ে জীবনটাকে কানায় কানায় উপভোগ করো। বুঝেছ নমিতা? বৌভাতের সন্ধ্যায় ফুলের সাজে ফুলের চেয়েও যেন পবিত্র দেখাচ্ছিল মেঘমালাকে। ক্যামেরার ফ্ল্যাশ লাইট, মোবাইলের সেলফি, বৌভাতের খাওয়া দাওয়া, স্ত্রী আচার সবকিছু শেষ হবার পরও দুষ্টুমি করে বৌদিকে ছাড়ছে না নীলা আর নিশা। ফুলশয্যার খাটের ওপর বসে আছে 2 বোন। মল্লারের ইচ্ছে করছে দুটোকে কান ধরে তুলে দেয় এখান থেকে। বাইরের ঘরে বিছানা রেডি করে মাসি এলেন পরিত্রাতার ভূমিকায়। এই উঠে আয় বলছি, এই সব বদমাইশি করার জন্য তোরা বাপের সঙ্গে বাড়ি গেলি না, আমি বুঝেছি।
খিলখিল করে হাসতে হাসতে চলে গেল দুই বোন। নিশ্চিন্ত হয়ে দরজা দিল মল্লার, হীরের আংটি পরিয়ে দিল মল্লার মেঘের অনামিকায়, তারপর গলায় পরিয়ে দিল একটা সোনার চেন। লজ্জায় রাঙা হয়ে মুখ নিচু করে বসে আছে মেঘ। মল্লার তার চিবুকে আঙুল ঠেকিয়ে মুখটা তুলে ধরতে ধরতে বলল, মুখটা তোলো মেঘ, প্রাণ ভরে দেখি তোমায়। ফিসফিস করল মেঘ, কলেজে রোজ দেখেও আশ মেটেনি বুঝি? আজ তোমার সব আবরণ উন্মোচন করে দেখব, যা চাপা থাকে পোশাকের অন্তরালে। মেঘ বলল, ছি, কেমন নোংরা লাগছে আমার। মল্লার বোঝানোর চেষ্টা করছে তার নববিবাহিতা স্ত্রীকে, এটা নোংরামি নয়, এটা স্বাভাবিক। ভালোবাসা পরিণতি পায় রতিক্রিয়ায়, স্বামী স্ত্রীর মধুর মিলনে। মল্লার পান করল তার অধর সুধা। নীল রঙের নীলাভ আলোয় মেঘ আর মল্লার যেন আলাদা অথবা দ্বিধা বিভক্ত কোনো অস্তিত্ব নয়, তারা মেঘ মল্লার এবং পরিপূর্ণ একটি সত্তা। কিন্তু তারপর সকাল হলো এক সময়। পূব আকাশে সূর্যোদয়ের সাথে সাথে কেটে গেল সুখ স্বপ্নের ঘর। ভয়ঙ্কর একটা কাল কেউটে দেখার মতো আতকে উঠে চিৎকার করছে মেঘমালা, মুখ ঢেকেছে দুহাতে। ঠক, প্রবঞ্চক, প্রতারক, বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। আরেকবার উঠে বসে গলা ভেজালো মল্লার। গোলাপ জলের সঙ্গে দুফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে রাখে মল্লার, ওটা নিয়ে এসে স্প্রে করে দিল মাথার বালিশে। ডিপ্রেশনের চরম মুহূর্তে, বিনিদ্র রজনীতে এই সুগন্ধ তার জন্য যেন মায়ের স্নেহের পরশের মতো কোমল। গন্ধটা নাকে নিয়ে মল্লার সিদ্ধান্ত নিল, কোনো ছলনার আশ্রয় সে নেবে না। মনের সব দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে সরল বালকের মতো সে বসবে তার জেঠুর পায়ের কাছে। ভাবতে ভাবতে অসীম পরিতৃপ্তিতে ভরে উঠল মল্লারের মন, তলিয়ে গেল ঘুমের দেশে। কলেজ ছুটির পর হাজরা মোড়ে দাঁড়িয়ে আছে দুই বন্ধু, ঋত্বিকা আর মেঘমালা। মল্লারের গাড়ি এসে ব্রেক কষল ওদের সামনে। গাড়ির কাজ নামিয়ে মুখ বাড়ালো মল্লার, উঠে এসো। দুই বন্ধু মুখ চাওয়াচাই করল। দুজন প্রায় একসাথে বলল, আমাদের বলছেন? মল্লার বলল, তাই তো মনে হচ্ছে। কুইক, এখানে এতক্ষণ দাঁড়ানো প্রবলেম। ঋত্বিকা ঠেলা দিল মেঘমালাকে। মেঘমালা গাড়ির সামনে দরজার দিকে যেতেই মল্লার বললেন, আহ, দুজনেই পেছনে বসো। মেঘমালা অল্প হলেও অপমানিত বোধ করল। সেদিকে তাকিয়ে ঋত্বিকা বলল, আমরা এখন কোথায় যাচ্ছি মল্লারদা? পাঠকপাড়া। তোমার বাড়িও তো সেখানেই, তাই তো? ঋত্বিকা হাসল। ও, আপনি এখন মালাদের বাড়ি যাচ্ছেন? মল্লার বলল, সেই জন্যই তো তোমাদের লিফট দিতে চাইলাম। থ্যাংক ইউ মল্লারদা, কিন্তু মালা তো সামনে বসলেও পারত, আপনি বাধা দিলেন কেন? মেঘমালা চিমটি কাটল ঋত্বিকার হাতে। উফ বলে মুখ দিয়ে একটা যন্ত্রণাসূচক শব্দ বের করল ঋত্বিকা। মল্লার বলল, কি হলো? ঋত্বিকা হাসল মেঘমালার দিকে তাকিয়ে। ও কিছু না, কিন্তু আপনাকে যে কথাটা জিজ্ঞাসা করলাম বললেন না। মেঘমালা ঋত্বিকার পা মারিয়ে দিল। এবার আর ঋত্বিকা কোনো শব্দ করল না, নির্বিকার চিত্তে চুপ করে বসে রইল। মল্লার বলল, তোমরা দুই বন্ধু একসাথে বসবে, সেটাই তো স্বাভাবিক, সেজন্যই বলেছি। এবার মেঘমালা বলল, কিন্তু মল্লারদা, আমার মনে হয় কোনো বিশেষ কারণে আপনি দাদুর সাথে দেখা করতে যাচ্ছেন। আমরা রোজ যেভাবে বাড়ি ফিরি সেভাবেই ফিরতাম, আমাদের আপনি তুলতে গেলেন কেন? গন্তব্যস্থল এক, অথচ আমি তোমাদের লিফট দেব না, সেটা কি ভালো দেখায়? আর আমরা দুজনে পেছনে, আপনি সামনে, তার উপর গাড়ি চালাচ্ছেন, লোকে কিন্তু আপনাকে ড্রাইভার ভাবতে পারে। জিপ কেটে মেঘমালাকে কনুই দিয়ে ঠেলা মারল ঋত্বিকা। মল্লার বলল, কোনো পেশায় কিন্তু অসম্মানের হতে পারে না, আমার পার্সপেক্টিভ অন্য কথা বলে। বিশেষত ড্রাইভিং পেশাটিকে আমি খুব সম্মান করি। আমাদের সংসারের ড্রাইভার হলেন আমাদের বাবা মা। কখনো সখনো সেই স্টিয়ারিং তারা আমাদের কর্মসহায়িকার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত বোধ করেন, আর আমরা শিক্ষকরা তোমাদের চালনা করি। আইন রক্ষক, পুলিশ প্রশাসন, সরকার, বৃহত্তর অর্থে সবাই ড্রাইভার নয় কি? স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি ছিলেন, ইংরেজিতে যাকে বলে ড্রাইভার। মেঘমালার দাদু গান করেন, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। মেঘমালা শুনেছে, সবাই জানে, কিন্তু এখন এত জ্ঞান গর্ভ বক্তৃতা ভালো লাগছে না তার। বাইরের রাস্তার দিকে তাকিয়ে মেঘমালা মুখ ভার করে বসে রইল।
ঋত্বিকাকে নামিয়ে দিয়ে মল্লার সুবোধবাবুর গাড়ির সামনে এসে গাড়ির ইঞ্জিন বন্ধ করল। গাড়ির দরজা খুলে বেরিয়ে কোনো কথা না বলে দৌড়ে গিয়ে দরজার বেল টিপল মেঘমালা। দরজা খুলে রমামাসি বলল, তোমার মাস্টারমশাইয়ের গাড়ি করে এলে? দোতলার ব্যালকনি থেকে দেখলাম। হ্যাঁ বলে ঘরে ঢুকে মেঘমালা সোজা চলে গেল ওয়াশরুমে। মল্লার এসে দাঁড়াতেই রমা বলল, আসুন মাস্টারমশাই। মল্লার বলল, মেঘমালার দাদুর সাথে কথা আছে আমার। কাকু তার পড়ার ঘরে আছেন, আপনি বসুন, তাকে ডেকে দিচ্ছি। আমাকে সেখানে নিয়ে যাওয়া যাবে না, আমার কথাটা খুব ব্যক্তিগত। মেঘমালা ঠাকুমা এসে বললেন, হ্যাঁ বাবা নিশ্চয়ই যাবে, ওনাকে নিয়ে যা রমা। আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বেরোলো মেঘমালা। রমা বলল, ম্যাগি খাবে? বানিয়ে দেব। কালকের মাংস বেঁচেছিল, ওটার পুর দিয়ে কয়েকখানা সিঙ্গাড়া বানিয়ে রেখেছি, চাও তো সেটাও ভেজে দিতে পারি। মেঘমালা বলল, মল্লারদাকে দিয়েছ? রমা ঠোঁট ওল্টালো, কি করে দেব? তোমার দাদুর সাথে প্রাইভেট টক করবেন বলে সেই যে বই ঘরে ঢুকেছেন, তারপর তো আর বেরোনেনি। মেঘমালা ছুটল তার দাদুর স্টাডি রুমের দিকে। ঠাকুমা বারণ করলো, পাত্তা দিল না। স্টাডি রুমের দুপাল্লার দরজা ভেজানো ছিল, ছিটকিনি দিতে গিয়েছিল মল্লার। সুবোধবাবু বলেছিলেন প্রয়োজন নেই। শরীরের সমস্ত ভার দিয়ে এক ধাক্কায় মেঘমালা খুলে ফেলল স্টাডি রুমের দরজা। কিন্তু ঢুকে এটা কি দেখল মেঘমালা? প্রথমে মেঘমালার গোলাপি পাতলা ঠোঁট দুটি নীরব যন্ত্রণায় থরথর করে কেঁপে উঠল। দৃশ্যটা সহ্য করতে পারল না মেঘমালা। কেউ যেন 100টা হাতুড়ি দিয়ে আঘাত করল তার বুকে। ডাকতে ডাকতে অর্পিতা দেবীও এসে দাঁড়িয়েছেন। পেছন ঘুরে একবার ঠাকুমার দিকে তাকিয়ে দৌড়ে নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা খুলল মেঘমালা। ক্লিষ্ট মুখে হাসলেন মল্লার, বললেন, আমি জানতাম জেঠু, আজ আসি। রমা বলল, কাকুর সাথে মাস্টারমশাইয়ের কথা হয়ে গেছে, চা সিঙ্গাড়া দেব? সুবোধবাবু বললেন, না রমা, তুই শুধু 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে আয়। তারপর মল্লারকে উদ্দেশ্য করে বললেন, ঝট করে এটা পড়ে ফেলো দেখি। মল্লার হাসল, না জেঠু, আপনি রমাদিকে আসতে বলুন। আমি ঠিক করেছি আজ যে কালে ওটা আপনার পায়ের সামনে রেখেছি, আর কোনোদিন ওটা পরব না। আপনি ওটা ডাস্টবিনে ফেলে দেবেন। সুবোধবাবু মল্লারের পিঠ চাপড়ে দিয়ে বললেন, দ্যাটস দ্য স্পিরিট। আই এম প্রাউড অফ ইউ মাই বয়। রমা ঘুরে ঢুকে মাস্টার মশাইকে দেখে প্রথমে হতভম্ব হয়ে গেল। তারপর ট্রে থেকে জলের গ্লাস টেবিলের ওপর নামিয়ে রেখে নিঃশব্দে বেরিয়ে গেল। মল্লিকা অফিস থেকে ফিরে সব শুনলেন। মেয়ে দরজা দিয়ে বসে আছে, কিছু মুখে তোলেনি, তাও শুনলেন। হাতে তোয়ালে নিয়ে বললেন, একটু চাটা খাই মা, তারপর না হয় কথা বলবো মালার সাথে। মুখে আঁচল চাপা দিলেন অর্পিতা দেবী। মায়ের দিকে তাকিয়ে অরিন্দম বললেন, কি পাষাণ হৃদয় তোমার মল্লিকা, মেয়ের এত বড় কষ্টটা তোমার বুকে বাজলো না? মল্লিকা বললেন, কষ্ট কিসের? আই থিঙ্ক শি ইজ লাকি। আমি ঠিক বলছি তো বাবা? সুবোধবাবু বললেন, আই অলসো থিঙ্ক সো। ধীরে সুস্থে চা খেয়ে মেয়ের দরজায় টোকা দিলেন মল্লিকা। মালা, শুনতে পাচ্ছ? মেঘমালা এতক্ষণ চুপ করে মাথা নিচু করে বসেছিল, মায়ের জন্যই অপেক্ষা করছিল। তাই মা দরজার সামনে এসে দাঁড়াতেই মেঘমালা দরজা খুলল। মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল, এতক্ষণ ধরে চেপে রাখা তার সমস্ত অবরুদ্ধ অশ্রু নিয়ে। মল্লিকা মেয়ের মাথায় হাত রাখলেন, বললেন, তোমাকে চিট করার এত বড় একটা সুযোগ পেয়েও উনি ছেড়ে দিলেন। তোমাদের প্রেমে সবচেয়ে বড় বাধা ছিলাম আমি, কিন্তু আমি আমার মত পাল্টে ফেলেছি মালা। ওনার ছদ্মবেশ উনি নিজে হাতে আজ খুলেছেন। শুধু তাই নয়, উনি চিরকালের মতো ওই ভণ্ডামি থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছেন। তোমার দাদুর প্রতি শ্রদ্ধা নাকি তোমার প্রতি প্রকৃত ভালোবাসা, কোনটা তাকে এতটা সাহস জুগিয়েছে আমি জানি না, কিন্তু মল্লার মিত্রর সৎ সাহস এবং আত্মবিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। এরকম একটি মানুষ তোমার জীবনসঙ্গী হবে, সেই স্বপ্নই তো দেখি আমি। তোমার দাদু আমার সাথে একমত। বহিরঙ্গের রূপে কি আসে যায় বলো তো? অবশ্য উনি তোমার লাইফ পার্টনার হবে, তাই সিদ্ধান্তটাও তোমার। এখন চলো, খেয়ে নেবে। মায়ের বুকে রোমে এত শান্তি আজ যেন প্রথম টের পেল মেঘমালা। মায়ের কথাগুলো তার সমস্ত চিন্তার চেতনাকে যেন আমূল নাড়িয়ে দিয়েছে। মায়ের বুকে মুখ লুকিয়ে মেঘমালা অস্ফুটে বলল, আমি রাজি মা। সুবোধবাবু বললেন,
আজ রাতেই তাহলে মল্লারে ঠাকুমার সাথে পাকা কথা সেরে ফেলি, কি বলো দিদি? আমাদের সব বয়স হয়েছে, কবে আছি কবে নেই, আসছে শ্রাবণে বিয়েটা লাগিয়ে দেওয়া যাক, কি বলো মল্লিকা? পরের দিন ক্লাস নিতে এলেন মল্লার মিত্র। অবশ্য ক্লাসে আসার অনেক আগে যখন তিনি গাড়ি থেকে নামছিলেন তখন সব ছাত্রছাত্রী দেখেছে তাকে। অনেকে ফিসফাস করেছে, কেউ কেউ মুখে হাত চাপা দিয়ে হাসি চেপেছে। তাই তিনি যখন ক্লাসে ঢুকে তার স্বভাব সুলভ দক্ষতায় পড়াচ্ছেন তখন আর কেউ তেমন আগ্রহ দেখায়নি। শুধু মেঘমালা মুগ্ধ হয়ে নির্নিমেষ চোখে তাকিয়ে আছে তার উইগবিহীন মণ্ডিত মস্তক রাজপুত্রের দিকে। এটি কিন্তু সেকেন্ড এবং শেষ পর্ব। এটার কিন্তু প্রথম পর্ব আছে মেঘমালার কেশ কথা পার্ট 1 বলে। আপনারা সেটা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে এটা বলা। ধন্যবাদ। ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।